দর্শক সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। আজ স্টুডিওতে আমার সঙ্গে যোগ দিয়েছেন বাপ্পার যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থপতি ইকবাল হাবিব। ইকবাল ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আমি শুরুটা করতে চাই ভাবে যে আসলে আমরা যে জায়গাটা থাকি, যে শহর, এই ঢাকা শহরকে কি আমরা আসলে কতটা ভালোবাসি? ঢাকাকে ঢাকাবাসীরা ভালোবাসছে না বলেই ঢাকার আজকে এই পরিণতি। আপনি যদি একটু খেয়াল করেন যে এই সামনে রোজা আসছে, রোজা আসার সাথে সাথে সবাই বাড়ি চলে যাবে, ঘর মানে তখন আপনারা ঢাকা লিখছেন ছাড়বে, হ্যাঁ, ঘরে ফিরে যাচ্ছে মানুষ, ঘরমুখো মানুষ। ঘরমুখো মানুষ। জি। তাহলে এতদিন কোথায় ছিল? বাজারে বা ভাগাড়ে? আমি আপনাকে একটি উদাহরণ দিলে বুঝবেন। যেমন এই যে ছুটির সময় যাওয়ার আগে বন্ধুরা ঢাকা যারা বিভিন্ন সংস্থায় কাজ করছে, কেউ ব্যবসা করছে, তারা তো ধানমন্ডি লেকের উপরে অথবা হাতির ঝিলের ওই ক্যান্টিলিভার ডেকের উপরে বসে বসে বাদাম খাচ্ছে আর ভাবছে এবার নোয়াখালীতে ফিরে গেলে ওই আমাদের ফেনীর পুকুরটা ওটা কিন্তু ঠিক করে ফেলতে হবে। খেয়ে বাদামের খোসাটা এবং তার প্যাকেটটা ফেলে দিচ্ছে। গাড়ির ভিতরে হয়তো বাচ্চাটা চিপস প্যাকেট খাচ্ছে, রাস্তা ছুঁড়ে ফেলছে। নো নো নো, গাড়ির মধ্যে বলছে খাওয়া শেষ হলে গাড়ির মধ্যে ফেলবি না, গাড়ি নোংরা করবি না। জানলাটা খুলে যখন ফেলে দিচ্ছে সে কিছুই বলছে না। তার মানে গাড়িটুকু আমার, তার বাইরের শহরটুকু শহরটা আমার আমার না। এই শহর কিন্তু এই মুহূর্তে কাঙাল ভালোবাসার জন্য। ভালোবাসাহীন একটি নগর কোনো একটা যাত্রা অভিযাত্রায় পরিণত করতে পারে না, যে আমি একটা নির্দিষ্ট ভালো জায়গায় যাব, এবং এর যাত্রা তখন অগস্ত যাত্রায় পরিণত হয়। এই মুহূর্তে ভালোবাসার প্রশ্ন যদি বলেন, ভালোবাসা নেই বলেই যত্রতত্র নিয়মকানুন ভেঙে সর্বতভাবেই অপরিষ্কার করা থেকে শুরু করে ট্রাফিক ভাঙার যুদ্ধ করা শুরু করে আমাদের যার যার নাগরিক কর্তব্য দায়িত্ববোধ রয়েছে সেই জায়গা থেকে আমরা সরে সরে থাকছি। এর সাথে একটা ছোট্ট জিনিস যুক্ত হয়, গ্রাম থেকে প্রতি বছর 4.5 থেকে 6% অভিবাসন হচ্ছে। এই মানুষগুলো গ্রামে যেভাবে চলে, গ্রামের যেই ধারায় তারা হাঁটাচলা করে, শহরে একইভাবে করছে। শহরে এসে ভিন্নভাবে করতে হবে, জেব্রা ক্রসিং দিয়ে পার হতে হবে, ফুটওভার ব্রিজ ব্যবহার করতে হবে। এটা তাকে বলার জন্য কি কোনো সংস্থা রয়েছে? কোনো সেবা সংস্থা, সামাজিক সংস্থা অথবা রাষ্ট্র কোনো ধরনের প্রচারণার মধ্যে রয়েছেন? এবং এই সমস্ত জিনিস বিবেচনা করলে এই মুহূর্তে বলাই যায় এই শহরটি তার নগরবাসীর ভালোবাসা বঞ্চিত হচ্ছে, এবং সে কারণেই এই শহরের অযৌত সম্ভাবনা থাকা সত্ত্বেও তার চেয়েও বেশি নিযুত পরিমাণ সমস্যা। না, কিন্তু এই যে ভালোবাসার যে দাবিটার কথা বললাম, এই দাবিটা বা এই যে নগরবাসীর কাছে দাবিটা নিয়ে কি গিয়েছে কিনা যে আপনার শহরকে ভালোবাসুন বা এই শহরকে ভালোবাসেন বা শহরটি আপনার? সত্যিকার অর্থে শহরটি যেই মুহূর্তে মানুষ আপনার মনে করবে সেই মুহূর্তে তার গৃহ হবে ছোট, শহরের প্রতি তার নজর হবে বড়, জানলা হবে বড়। আপনি খেয়াল করে দেখবেন এখন জানলা হয় ছোট, প্রতিটা ধনী মানুষের বাড়ির ভেতরেই পুকুর, ভেতরেই বাগান, সেই বাগান বাইরে থেকে কেউ দেখতে পারে না। সে মানে বাড়ির চৌহদ্দির মধ্যে শহর সাজাচ্ছে। রাইট। এবং পারলে তার ঘরের মধ্যেই সে বাগান, ড্রয়িং রুম, লিভিং রুম, মানে সব আনন্দের ব্যাপারগুলো, উপকরণগুলো ঘরের মধ্যে ঢুকিয়ে ফেলছে, শরীরচর্চা কেন্দ্র সবই সব। বাড়ির ভিতরে আছে। এবং এই প্রক্রিয়ার মূল কারণ, আমি আপনার সাথে পুরোপুরি একমত, ক্রমাগত শহর এই নগর যারা পরিচালনা করছেন তাদের নির্লিপ্ততা, দায়িত্ব জ্ঞানহীনতা, উন্নয়ন নিয়ন্ত্রণে অনীহা, শুধু লোভ, শুধুই লোভ, এবং শুধুই বিনিয়োগের নামে অর্থ কি করে আপনার করা যায় সেই প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করা। গণমানসিকতা নেই, ব্যক্তি মানসিকতা প্রবল, পুঁজিকেন্দ্রিক মানসিকতা রয়েছে কিন্তু জনকেন্দ্রিক মানসিকতা নাই, সকলকে মিলে থাকার প্রচেষ্টা নাই, কিন্তু কতিপয় গোষ্ঠীগত উন্নয়নের জন্য ব্যাপক পরিকল্পনা চলছে। আবাসন বলেন, নগরবাসীর অন্যতম প্রধান যানবাহন চলাচল ব্যবস্থার কথা বলেন, নগরীর সার্বিক অর্থে জলজট জনজট এর থেকে মুক্ত থাকার জন্য পরিকল্পিত নগরায়ণ ব্যবস্থার কথা বলেন, অথবা নগর সরকারের কথা বলেন, সুপেয় পানির কথা বলেন, সব জায়গায় যেন প্রথমেই পরিকল্পনা করার সময় 40 থেকে 44% মানুষকে অপাঙ্ক্ত করে ফেলা, যারা বস্তিতে বসবাস করছে অথবা ফুটপাতে থাকছে। তারপরে নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষগুলি যারা ঘিঞ্জি ঘিঞ্জি করে 6 ফিট 8 ফিট সড়কের মধ্যে কোনো রকমে থাকছে, তাদেরকে কিছুই করা সম্ভব না বলে ফেলে দেওয়া। তো ফেলতে ফেলতে আপনি কোথায় গিয়ে দাঁড়াচ্ছেন?
আমরা দাঁড়িয়ে রাখছি যাচ্ছি কাদেরকে খাতায়? 23% থেকে, এটার নামতে থাকে 11% থেকে 23%। হুম। এরাই যদি সর্বস্ব হয় তাহলে এই নগরকে ভালোবাসবে কে? মজার ব্যাপার হচ্ছে যেই 11%-র উপর আবার আমরা ইনভেস্টমেন্ট গুলো করছি হুম। নগর সেবার, তাদের কিন্তু লক্ষ্য, তাদের যে আনন্দ, তাদের যে ভালোবাসা, সেগুলো পৃথিবীর বিভিন্ন বড় বড় শহর কেন্দ্রিক। ঢাকার প্রতি না। তাদের তাই? বাজারের জায়গা, এই যে ধরেন সামনে ঈদ, তারা বাজার করতে সিঙ্গাপুর চলে যাবে, ভারতে চলে যাবে, অথবা ব্যাংকক চলে যাবে, বা অনেকের দ্বিতীয় বাড়ি হচ্ছে মালয়েশিয়া হ্যাঁ বা বিভিন্ন। দুবাই বা অন্য হ্যাঁ, কোথাও। হ্যাঁ। তো এই পুরো চক্রটা দেখলেই আমরা বুঝতে পারি যে এটি একটি দুর্ভাগ্যজনক চক্রের মধ্যে থাকা। আবার আরো দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে যে সংসদ সদস্য যখন নির্বাচিত হচ্ছে তখন আবার এরাই হচ্ছে। না, ওই যে সাজানোর ব্যাপারটা, ভালোবাসা সাজানো না। আমি একটু জানতে চাই আপনার কাছে যে মানে অনেকে তো ছোটবেলায় বলা হয় স্কুলে যে তুমি একটি বাড়ির ছবি আঁকো, হ্যাঁ, সে আঁকতে যে সে খুব সুন্দরভাবে আঙ্গিনা দিয়ে উঠোন টুঠোন দিয়ে একটা সুন্দর বাড়ি কিন্তু ছবিটা আঁকে। সে ছবি আঁকা, একটা বাড়ির ছবি আঁকা, সে আঁকাটা আমরা ভুলে গেছি কিনা যারা আমরা নগরে থাকি। অবশ্যই ভুলে গিয়েছি, এবং ভুলে গিয়েছি বলেই এখনকার বাচ্চারা ক্রমাগতভাবে গ্রামের ছবি এঁকে চলেছে, শহরের ছবি আঁকে না। কারণ শহরের আঁকার মতো কিছু সে পায় না। আমি একটা এক্সাম্পল বললে বুঝবেন। আমি বড় হয়েছি এই ফার্ম গেটের, আমরা যেখানে বসেছি তার ঠিক কাছে, জি, ইন্দিরা রোডে। জি, এইখানে একজন নামকরা ব্যবসায়ীর একটা বাড়ি ছিল, যার সামনে নভেরা আপার করা জি, 3টি স্কাল্পচার জি, ছিল এই যে তেজগাঁ থানার উল্টো তেজগাঁ দিকে। থানার উল্টো পাশে। জি, এই বাড়িটি আমাকে ছোটবেলা থেকে স্থপতি হওয়ার যে অনুপ্রেরণা জুগিয়েছে, জি। আমার মনে হয় যে অনেক সময় খুঁজে বুঝি ওই সময় মনের মানুষে আমার মধ্যে স্বপ্ন তৈরি হয়েছে। হুম। এটিকে লুইয়াই কান পরিষ্কার করে বলেছেন, একটি নগর হবে সেই রকম যে নগরের মধ্যে হাঁটতে হাঁটতে একটি শিশু বড় হয়ে কি হব সেই সিদ্ধান্তটা নিতে পারবে। একটা শহরের জন্য যেটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করি সেটা বলি আরবানিজম। আরবানাইজেশন আর আরবানিজমের মধ্যে পার্থক্য হচ্ছে এই, আরবানিজম হচ্ছে একটা শহরের একটা দর্শন থাকতে হবে। তো হুম। একটা শহর কিরকম হবে? 1917 সালে প্যাট্রিক গ্রিডিস প্রথম একটা টাউন প্ল্যানার বাংলাদেশে এসেছিলেন, ধোলাইখাল পর্যন্ত তখন শহর ছিল। তিনি প্রশ্ন করেছেন, আমি এই শহরের জন্য দুটো প্রশ্ন রেখে চলে গেলাম। হুম। একটা হচ্ছে এই শহর, এই ঢাকা কি হতে চায়, এটা তোমরা খুঁজে বের করো। আর একটা হচ্ছে ঢাকাইয়ারা যারা ঢাকায় থাকে হুম। তারা ঢাকাকে কিভাবে দেখতে চায়। এই দুইটার প্রশ্নের উত্তর নিশ্চয়ই এখনো পাওয়া যায়নি। আমরা এখনো খুঁজে বের করতে পারিনি বলি আরবানিজমটা তৈরি করতে পারিনি। আমরা এই শহরটাকে কিভাবে গড়ে তুলতে চাই? সিঙ্গাপুরের মতো, না আমস্টারডামের মতো, নাকি ভারতের কলকাতার মতো? এটি নির্ধারণ করার মতো মানসিকতা আমরা যেতে পারি নাই। আমরা অ্যাডহক ভিত্তিতে চলি, নির্বাচনের আগে দৃশ্যমান উন্নয়নের ভিত্তিতে চলি, অথবা আর যে কথাটা দিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, বলবে যেটা হচ্ছে যে ওই যে ভালো বাসাতেই থাকি আমরা, এই যে ভালো বাসতে না পারা, সেই জন্যই কি যে একটা জোর করে দখলের একটা আমাদের মধ্যে তৈরি হয়েছে যে আমরা সবকিছু দখল করে নিতে চাই, শুধু আমার হবে। ইকবাল ভাই হবে না, বা ইকবাল ভাই ভাববে যে তুষার হবে, শুধু আমার হবে। এই যে একটা আগ্রাসী মনোভাব। আমি ঢাকার যে শুরুয়াত সেই জায়গাটা মনে করলেই আমার মনে হয় আপনি যে দিকটি ইঙ্গিত করেছেন সেটি পরিষ্কার হবে অনেকের জন্যই। ঢাকা একসময় মহল্লা প্রথা ছিল, হুম। হ্যাঁ, এবং এই মহল্লা প্রথা থাকার কারণে সর্দার প্রথা ছিল, মহল্লা প্রথা ছিল। আমার পাড়ায় তুই এসে আমার নতুন আসা ভাড়াটিয়া মেয়ের দিকে চোখ তুলে তাকিয়েছিস, তোর চোখ আমি তুলে ফেলবো। সেটা এই যে এই 1 দশক 2 দশক আগেও ছিল। তার মানে একটা ওনারশিপ, জি। হুম। আমার পাড়া, হুম। এই ওনারশিপটা ছিল। এখন বোধহয় আপনি একটা পাড়ায় গিয়ে যদি জিজ্ঞেস করেন আপনার পাশে পাশে কে থাকে, বলতে পারবে না। ওনারশিপটা তখনই তৈরি হয় যখন আপনি আপনার শহর সম্বন্ধে যত বেশি জানবেন, জানবো। ততই ভালোবাসবেন, ততই তার প্রতি আর ওনারশিপ হবে। প্রতিবেশীদের সঙ্গে যত আমার যোগাযোগটা থাকবে। আমরা এখন পুরো ছোট 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 দ্বীপ, বিচ্ছিন্ন সেই দ্বীপ, এবং কেউ কাউকে ভালোবাসার জন্য যে প্রয়োজনীয় সংখ্যক আহ, জানানো, আপনার শহরটা কি, কিভাবে, এই সামগ্রিকতা থেকে আস্তে বঞ্চিত করছি। এবং এটা করতে গিয়ে অনেকগুলো সাইকেলের মধ্যে পড়ে গেছি। যেমন ধরুন একটা এক্সাম্পল করলে বলবেন, একটা শিশুকে এই শহর কিভাবে জানাবেন? তার জন্য কি কোনো অবসর সময় রয়েছে? সে যখন একটা স্কুলে সকালবেলা ঘুম থেকে উঠে যাওয়ার জন্য তার 2-2.5 ঘন্টা সময় ব্যয় হয়, রাস্তা আবার স্কুল থেকে ফেরত যাওয়ার সময় আরো 2-2.5 ঘন্টা ব্যয় হয়, তারপরে তার হোমওয়ার্ক করার সময় কোথায় টিউশন টিচার আসবে হ্যাঁ। সেটাই বা ফলে সে যে ভাববে, শহরটা ঘুরে দেখবে, সেই জন্য তার আর কোনো সময় থাকে না। আপনি যদি আবার একটি কর্মজীবী মহিলার কথা ভাবেন বা কর্মজীবী পুরুষের কথা ভাবেন, সকালবেলা রেঁধে রেঁধে স্কুলে বাচ্চাটাকে দিয়ে অফিস যেতে যেতে আবার 2-2.5 ঘন্টা, আপনি তার এই শহরকে ভালোবাসার, জানার,
পরস্পরের বাড়িতে গিয়ে গল্প করার, মানে যেটাকে আমরা বলি সৌহার্দ্য মানে সম্পর্ক, পাড়ার যে আড্ডাটা ছিল সেগুলো কেড়ে নিয়েছেন যানজটের মাধ্যমে। এই জায়গাটুকু কয়জন দেখছে? কতজন সমাজ বিজ্ঞানী, এই শহরে কি সমাজ বিজ্ঞানী নাই? অবশ্যই কতজন সমাজ বিজ্ঞানী এই জিনিসগুলো আমার আপনার সামনে ফুটিয়ে তুলছে, এবং রাষ্ট্র কতটা দৃঢ়তার সঙ্গে এগুলি মোকাবেলার চেষ্টা করছে, যে আমরা জনগণের পরস্পরের যে সৌহার্দ্য সম্পর্ক তৈরি করা, সেই সময়টুকু যানজটের মাধ্যমে কেড়ে নিয়ে যাচ্ছি। যানজট শুধু আমাদের অর্থনৈতিক ক্ষতি করছে তেল পুড়িয়ে, অথবা আমাদের অর্থনৈতিক ক্ষতি করছে অন্য অ্যাক্সিডেন্ট বাড়িয়ে, এটি একমাত্র কাজ না। যানজট আমাদেরকে এই সামাজিক না, অবক্ষয় তৈরি শুধু করছে, সামাজিক না, পরিবার পর্যন্ত নিয়ে চলে যাচ্ছে গেছে। বিষয়টা। এবং এইখানেই আপনি দেখবেন, আজকে যদি যানজটের জায়গাটুকু বলি, আজকে এই মুহূর্তে সরকার যদি সিদ্ধান্ত নেয়, আমি যানজট গণপরিবহন ব্যবস্থার মাধ্যমে, ফুটপাত প্রাধান্য, পথচারী প্রাধান্য ব্যবস্থার মাধ্যমে সিংহভাগ মানুষের জন্য এর সলভ করব, সলিউশন করব, 6 থেকে 8 মাসে বিরাট পরিবর্তন হবে। সেই পরিবর্তন হতো দৃশ্যমান কোনো উন্নয়ন দেখা যাবে না, ফ্লাইওভার দেখা যাবে না, কিন্তু গুণগত যে পরিবর্তন হবে, জি অর্থাৎ আমি প্রাইভেট গাড়ির নিয়ন্ত্রণ বাড়াবো, পাবলিক, যেটাকে এগুলি সব স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যানে কৌশলপত্রে লেখা আছে, যে আমি পাবলিক গণপরিবহন ব্যবস্থা বাড়াবো, বাস ট্রাফিক ট্রান্সপোর্টকে অগ্রাধিকার দেব, মেট্রো রেলের প্রতি আরো বেশি গভীর মনোনিবেশ করব, কমিউটার রেল চালু করে নারায়ণগঞ্জ, গাজীপুর, টঙ্গী, মানিকগঞ্জ কানেক্ট করে ফেলবো, এবং আমার শহরে প্রতিদিন 2,10,00,000 থেকে 2,15,00,000 যে ট্রিপ তৈরি হচ্ছে, ট্রিপ মানে এই যে আপনার আমার অফিস থেকে আপনার এখানে আসতে হবে একটা ট্রিপ, সেইগুলোকে আমরা দ্রুত মানুষ যেন হেঁটেই যেতে পারে তার ব্যবস্থা করব। অর্থাৎ ফুটপাতগুলোকে দৃঢ়তার সঙ্গে প্রসারিত করা, উন্নয়ন করা, এবং জনগণ মানে পথচারী বান্ধব করা, যেটা আছে সেটাকে পুরোপুরি ব্যবহারযোগ্য করা। এই কাজগুলি যদি আজকে করি, তাহলে কিন্তু ধাপ করে যানজটটা কমে যাবে। এবং যানজট কমে যাওয়া মানে ওই যে সোশ্যাল রিলেশনশিপ, নেইবারহুড রিলেশনশিপ, মানে আপনার প্রতিদিন যদি 5 ঘন্টা ওদিকে চলে যায়, ওখান থেকে যদি আপনি 2.5 ঘন্টাও বের করে আনতে পারেন, পারেন, আপনি কিন্তু একটা গুণগত সামাজিক পরিবর্তন দেখবেন। ওই পরিবর্তন থেকে তৈরি হবে, আমার এলাকার খেলার মাঠটা তো সবাই মিলে চলেন আজকে উদ্ধার করি, আমার ওইখানে একটা মজা পুকুর আছে, চলেন সবাই মিলে করি। ছোটবেলায় কিন্তু আমরা এগুলো করেছি। কেন করেছি জানেন? পাড়ায় বন্ধুদের সাথে, বন্ধুদের গল্পের ছলে এই জায়গাগুলো এক পাড়া থেকে আরেক পাড়ার জন্য কাজ করতে যাওয়া হয়েছে, এবং কম্পিটিটিভলি করেছি। আমরা চল ওই পাড়ে ওদেরকে গিয়ে একটু সাহায্য করি, এই জিনিসগুলো আবার ফেরত আসবে। নেইবারহুড মানসিকতা, আমরা তো সামাজিক জীব, এই নেইবারহুড মানসিকতা কাজে লাগিয়ে সমাজ উন্নয়ন। আমি একটা কথা বলি, অনেকে খারাপভাবে নেবেন, সামাজিক উন্নয়নের ক্ষেত্রে সরকার এবং বেসরকারি উদ্যোগের গত 20 বছরের যে ব্যাপক অভাব রয়েছে, এই শহর তার জন্য ভুগছে, এবং এই শহর তার পরিণতিতে অবসবাসযোগ্য হচ্ছে প্রতিদিন, প্রতি মাস, প্রতি বছরে। এবং সেটা হচ্ছে যে ওই সংক্রমিত হচ্ছে পাশের শহরগুলো। অবশ্যই, শুধু পাশের শহর বলছেন কেন, আজকে আপনি বাংলাদেশের জেলা শহরগুলোতে যান, সবাই এই জঘন্য উদাহরণ অফ ঢাকা কপি করে করে, কপিক্যাট করে করে একই জিনিসের পরিণতির দিকে যাচ্ছে। খুলনা শহর অথবা চিটাগাং শহর ঢাকার চেয়ে কিন্তু অনেক নিরিবিলি। ঢাকায় প্রথমে আপনার যদি আমাদের আপনার আমার মনে থাকারই কথা, প্রথম সুপার মার্কেট দিয়ে শুরু হলো, তারপরে যে মিনি সুপার থেকে আরম্ভ করে যে প্লাজা, এইসব জায়গায় চলে যাওয়ার বিষয়টা কিন্তু জেলা শহরে চলে গেছে অপ্রয়োজনীয়। কুষ্টিয়া, নেত্রকোনা, ময়মনসিংহে যায় দেখেন অজস্র প্লাজা তৈরি হয়েছে। আমার ময়মনসিংহে তো প্লাজার প্রয়োজন নাই। এখানে বলছি যে আমরা সত্যিকার অর্থে সামাজিক উন্নয়ন ক্ষেত্রে এই শহর ভিত্তিক, নগর ভিত্তিক সামাজিক উন্নয়নে বিরাটভাবে পিছিয়ে পড়েছি। কারণ এবার আমরা একটু যেতে চাই যে আমরা যদি একদম আমাদের সভ্যতার ইতিহাসগুলো দেখি, যেভাবে আমাদের শহর বা নগর সভ্যতার সঙ্গে আমরা পরিচিত হয়েছে, সেখানে আমরা দেখেছি যে নগর দেবতা বলে একটা বিষয় ছিল। সেই ধারণা থেকেই শেষ পর্যন্ত আমরা নগর পিতা, মেয়র, বহু কিছুতে এসেছি। হ্যাঁ, সেই হরপ্পা মহেঞ্জোদারো থেকে ঢাকা পর্যন্ত যদি আমরা আসি, সেই জায়গা থেকে এই যে নগর পিতা যাদেরকে বলছি, তারা কি আসলে আমাদেরকে সন্তানের মতো দেখেছেন কখনো? আসলে নগর পিতা কিন্তু দলীয় মানসিকতায় আসাই উচিত না। আসা উচিত নগরবাসীর চাহিদা অনুযায়ী, যিনি তার কর্মদক্ষতায় সেই নেতৃত্ব দিতে অভিভাবকত্ব করতে পারবেন। এবং সেই অর্থে এখন আমরা গত কয়েক বছর ধরে প্রশাসক দিয়ে নগর পিতার কাজগুলো চালাচ্ছি, অর্থাৎ পালক একটি রোবোটিক পদ্ধতির মধ্যে দিয়ে চালানো। সত্যি কথা বলতে গেলে
আজকের ঢাকা সহ বড় বড় শহরগুলোর মূল সমস্যা হচ্ছে আমরা কোনো নগর ব্যবস্থাপনা নগর সরকারের মাধ্যমে করছি না। আমরা সরকারি ব্যবস্থাপনায় কেন্দ্রীয় সরকারের মাধ্যমে প্রশাসক নির্ভর একটি ব্যবস্থাপনার মধ্যে দিয়ে নগর পরিচালনা করার চেষ্টা করছি। পৃথিবীর যে কোনো শহরের কথা বলেন, কাউন্সিলর থাকে, লোকাল কমিউনিটি থাকে, তারা এলাকার উন্নয়নের সিদ্ধান্ত নেয় এবং সেইভাবেই স্তরে 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 নগরপিতা সার্বিক আরবানিজমের সাপেক্ষে নগরকে সাজানোর শিক্ষা নেন বা পরিকল্পনা নেন। এখন এই কার্যক্রম করতে গিয়ে আসলে হচ্ছেটা জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হওয়া কমপ্লিটলি শেষ। ওই সালমান খানের মতো অভিনয় করে বলতে হয় জনগণের আকাঙ্ক্ষা নাই, জনগণের প্রতিনিধিত্ব নাই। একই সঙ্গে সমন্বিত কার্যক্রম পরিচালনা করার জন্য একটি সমন্বয় কেন্দ্র নাই। আপনি 11টা মন্ত্রণালয়, এখন তো 12টা মন্ত্রণালয়, সব মন্ত্রণালয় আবার 54টা থেকে 55টা সংস্থা, সবাই মিলে যার যার পরিকল্পনা, যার যার চিন্তাধারায় সরকারের নীতি নির্ধারণের কোনো ধারাবাহিকতা না রেখে পরিকল্পনা প্রণয়ন করছেন, বাস্তবায়ন করছেন। এবং এই পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়নের ক্ষেত্রে যে কথাটা শুরুতে আমরা বলছিলাম যে 16 থেকে 23% লোককে নিয়েই হল্লা, লাফালাফি, মারামারি, কাটাকাটি, এবং তার মধ্যে কি হচ্ছে হয়তো কিছু দৃশ্যমান উন্নয়ন দিয়ে সকলকে ভুলভুলাইয়ার মধ্যে রাখার চেষ্টা করা হচ্ছে। কিন্তু তা দিয়ে কি জনগণ সরকার এবং সরকার ব্যবস্থা তৈরি হয়? মানে এক হাতির জন্য মানে ধরে নেওয়া ঠিক হবে না যে আমার শহরের একটা ব্যাপক পরিবর্তন হয়ে গেল। অবশ্যই না। এটা তো দৃশ্যমান, আপনি যেটা বলছেন ভুলভুলাইয়া। এবং এই দৃশ্যমান জায়গা দিয়ে কিন্তু আপনি সকলকে ভালোবাসাটা অর্জন করতে পারবেন না। ঘুরে ফিরে আপনার ভালোবাসার জায়গায় চলে যাচ্ছে। ভালোবাসা অর্জন করতে হলে তার যে আশা আকাঙ্ক্ষা, তার যে মানসিক প্রশান্তি পাওয়ার জন্য যে স্বপ্ন, তাকে আপনাকে ধারণ করতে হবে। সেইটার আপনি 100 ভাগের জায়গায় 15 ভাগ করেন না, সে কিন্তু মনে করবে এইটি তো আমার শহর, আমি চেয়েছিলাম এখানে একটা লাল পতাকা উঠবে, উঠেছে তো। আমি চেয়েছিলাম আমার সামনের ঝিলটা পরিষ্কার হয়ে কচুরিপানা মুক্ত হবে, হয়েছে তো। কিংবা এখানে একটা গাছ চেয়েছিলাম, গাছটা হলো। তার মানে এটাই তো আমার। এবং সে তার সন্তানকে, পরিবারকে নিয়ে বলবে আরে আমার এটা করেছে তো আমরাও অংশগ্রহণ করি। এই যে পুরো বিষয়টার মধ্যে কেন্দ্রীভূত জায়গা যেটা দেখবেন সেটা হচ্ছে একটা নগর সরকার ব্যবস্থা থাকা, যেই নগর সরকারের সংস্থাগুলো জবাবদিহিতামূলক কার্যক্রমে থাকবে। আজকে এই মুহূর্তে এই নগরবাসীর ভোগান্তির যে মূল সংগঠনগুলো, রাজুক, ওয়াসা, ডেসা, এদের প্রত্যেকের অর্গানোগ্রাম দেখলে বুঝবেন অ্যাবসলিউটলি দায়বদ্ধতাহীনভাবে তারা চলছে। এই মুহূর্তে যে কার্যক্রমগুলো হচ্ছে সেটি এক পেশে, এবং এই এক পেশে কার্যক্রম জনগণ প্রত্যাখ্যান করে চলেছে নিয়তই। আর এই প্রত্যাখ্যানের খেলায় উন্নয়নের নামে যা হচ্ছে এগুলো অবশ্যই অনুন্নয়ন নয়, বরং ভয়ঙ্কর বিপজ্জনক অবস্থার পরিণতির দিকে ঠেলে দিচ্ছে। মানে আমি যদি ভাই যেতে চাই যে আমাদের আবাসিক এলাকা বলে একটা বিষয় ছিল, আমরা জানতাম যে এই এলাকাগুলো আবাসিক এলাকা, এটা শিল্প এলাকা। এখন ঢাকা শহরে তো আবাসিক এলাকা আছে, মানে এটা তো আসলে সার্চ দিতে হবে যে কোথাও আছে কিনা। অবশ্যই একটা কথা মনে রাখা দরকার, একসময় গার্ডেন সিটি মুভমেন্ট ছিল, আবাসিক এলাকায় শুধু আবাসিক থাকতো। তারপর আস্তে আস্তে সময়ের সাথে এখন যেমন স্মার্ট গ্রোথ বলা হয় কিনা, তার কাছাকাছি দোকানপাট থাকা উচিত। কিন্তু যে জায়গাটায় বোধ হয় আবাসিক এলাকায় ক্লিনিক, 12টা 14টা ইউনিভার্সিটি থাকবে, যে জায়গাটা পরিষ্কার করা থাকা দরকার, যে একটি আবাসিক এলাকার যে চরিত্র হবে, যে পরিবেশ তৈরি হবে, সেটি শিল্পের এলাকার পরিবেশ নয়, সেটি বাণিজ্যিক এলাকার পরিবেশ নয়, সেটি শিক্ষা প্রতিষ্ঠান এলাকার পরিবেশ নয়। অবশ্যই এই যে পরিবেশগত পার্থক্যটা রয়েছে, এটিকে দলিয়ে মানে পেষণ করে, এর পদদলিত করে, একীভূত করে এই যে নিয়ন্ত্রণহীন মাত্রায় চলে যাওয়া, এটির কারণ হলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ যাকে নিয়ন্ত্রণের দায়িত্ব দিয়েছেন সেটি তো জবাবদিহিমূলক সংস্থা নয়। আমাদের এই যে আবাসনের ক্ষেত্রে আমরা কথা বলছিলাম, এই যে নগরীতে ভিড় বাড়ছে, আবাসনের নতুনভাবে আবাসন ইউনিট আমরা বলি, হ্যাঁ, সেটার যে চাহিদা তৈরি হচ্ছে, এগুলি মাথায় রেখে কি রাজুক কাজ করে, বা যাদের এটা দেখার কথা গণপূর্ত বিভাগ আছে তারা কি কাজ করে? তিনটি পরিষ্কার জিনিস আমি এই প্রসঙ্গে বলতে চাই। প্রথম হচ্ছে রাজুক সহ সরকার যত প্রকল্প পরিকল্পনা আবাসন ক্ষেত্রে করেছেন, সেই আবাসন ক্ষেত্রের পরিকল্পনায় সিংহভাগ মানুষ কখনোই এই হিসাবের মধ্যে ছিল না। আপনি যদি পরিষ্কারভাবে একটি সমীক্ষা থেকে বলি, 2012 সালের সমীক্ষায় আমাদের যে টোটাল হাউজিং ডেলিভারি সিস্টেম আছে 100 ভাগ, তার মধ্যে ইনফর্মাল সেক্টর হলো 60 ভাগ,
ফর্মাল সেক্টর হচ্ছে 40 ভাগ, এবং এই ফর্মাল সেক্টরের মধ্যে পাবলিক সেক্টর হাউজিং অর্থাৎ সরকার করছে মাত্র 10 ভাগ, মানুষ পরিকল্পিত নগর ওই নির্মাণ অনুমোদন নিয়ে সেটা করছে আরেকটা সিংহভাগ, আর একেবারে ইনফর্মালি অর্থাৎ ইন্ডিভিজুয়ালরা করছে 25 ভাগ, যে আমি অনুমোদন নিয়ে বাড়ি বানাচ্ছি, হ্যাঁ আর মাত্র 5% করছে রিহাবের মতো সংস্থাগুলো। আচ্ছা 5%, মানে ডেভেলপার বলতে যাদেরকে জানি যাদেরকে আমরা জানি। আর এই 60% কি সব হিসাবের বাইরে, বস্তিতে আছে 44%, আর অপরিকল্পিতভাবে কোনোভাবে গিঞ্জি ডিএনডি বাধা লাগায় গিঞ্জি মিঞ্জি করে থাকছে বাদবাকি অংশ। তার মানে কি বুঝতে পারছেন, আমরা 60 ভাগের হিসাবের মধ্যেই নাই। আচ্ছা ধরি নেই এই 40 ভাগের অবস্থাটা কি। আমরা এই 40 ভাগ অবস্থার মধ্যে ধনিক শ্রেণীর মানুষের জন্য একের পর এক প্রকল্প করছি, গরিবের জমি দখল করে নিয়ে উন্নয়ন করে সেই জমিকে বড়লোকে তুলে দিচ্ছি। বড়লোক সেটাকে নিয়ে 5 গুণ 10 গুণ 15 গুণ কখনো কখনো 20 গুণ হারে ডেভেলপারকে দিয়ে 50-50 ব্যবসা করে বড়লোক হচ্ছেন আরো। এটি কি একটি আবাসন সমস্যার সমাধানের প্রক্রিয়া? আজকাল আবাসন নীতি হতে পারে কি? নীতি হতে পারে কি? আজকাল আমি এটা দুটো ছুরির মতো ধারালো অংশ বলি। একটি হচ্ছে যারা ভূমি ব্যবসা করেন তারা আরো আবাসন লাগবে লাগবে বলে বলে আমাদের পূর্বাঞ্চলের সমস্ত প্লাবন ভূমি দখল করছেন, কিন্তু পরিকল্পিত নগর বানানোর ব্যবস্থার যে ড্যাপ সেখানে বলা হয়েছে বা হিসাব করে দেখিয়ে দিতে পারি আমরা যে উঁচু উঁচু যে জায়গাগুলো রয়েছে শুধু সেখানে যদি পুনর্বিন্যাস করা হয়, সরকারি বেসরকারি উদ্যোগ নেওয়া হয়, তাহলে আমরা 2.25 কোটি থেকে 3.25 কোটি মানুষ জায়গা দিতে পারবো। তাহলে আমার ওই জায়গাগুলো ভরাট করার প্রয়োজন নাই। আর পাশাপাশি আরেকটি জায়গা আমি আপনাকে পরিষ্কার করে বলতে চাই, বনশ্রী বসুন্ধরা পাবলিক সেক্টর একটা প্রাইভেট সেক্টর সে ইনভেস্ট করে অনেক প্লট বানালেন, সরকার সেখানে জনগণের পয়সা কেন গ্যাস বিদ্যুৎ পানি সড়ক দেবে? আবার পাশাপাশি আরেকটি চিত্র যদি দেখেন, এই যে 60 ভাগ আপনি ঘুরিয়ে ফেলে দিলেন পরিকল্পনা থেকে, হিসাবই রাখলাম না, আপনি কি জানেন যে আপনার আমার চেয়ে তারা বেশি ভাড়া দিয়ে থাকে? আমরা 26 টাকা থেকে 30 টাকা ভাড়া দিই পার স্কোয়ার ফিট, ওরা দেয় 36 টাকা থেকে 40 টাকা পার স্কোয়ার ফিট, একটা ফ্যান একটা বাতি এবং শেয়ার্ড কিচেন এন্ড শেয়ার্ড টয়লেট। তাহলে তারা যদি বেশি ভাড়া দিয়েই থাকে, তারা বাড়ি আবাসনের সমস্যার সমাধান করছেন না কেন? কারণ তারা কোল্যাটারাল দিতে পারছে না, ব্যাংক ঋণ নিতে পারছে না, সরকারও তাদেরকে কোল্যাটারাল দিয়ে এই প্রাইভেট সেক্টরের সাথে একটা হাতে হাত ধরে একটা সমন্বয় করতে দিচ্ছে না। এটি যে কত বড় একটা শ্রেণী বৈষম্য এবং শ্রেণী সন্ত্রাস, এটা বলার ভাষা নাই। এবং আমি এখনো মনে করি লিটল ইন্ডিয়া প্ল্যান কঠোরভাবে বাস্তবায়নের পাশাপাশি প্রাইভেট পাবলিক পার্টনারশিপের মাধ্যমে এই মানুষগুলির জন্য হাউজিং নীতিমালা তৈরি করে এই সমস্ত ভূমি উন্নয়ন ব্যবসায়ীদেরকে বাধ্য করা যে এদেরকে নিয়েও কাজ করতে হবে। আমাদের এরকম ঘিওর নীতি একটা আছে তো। আসলে কি জানেন, আমরা নীতি বোধহয় তৈরি করি বিদেশিদেরকে দেখানো আমরা অনেক নীতিবান, আর ততটাই অকার্যকর করি বাস্তবায়নের ক্ষেত্রে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সবচেয়ে বড় দায়িত্ব ছিল পরিকল্পনা বাস্তব প্রণয়ন এবং বাস্তবায়ন আর নির্মাণ নিয়ন্ত্রণ বা উন্নয়ন নিয়ন্ত্রণ। আমরা এই যে উন্নয়নের নামে ব্যাহত হয়ে যাওয়া সম্পদ, আমরা তো ভারসাম্যপূর্ণ উন্নয়ন সবাই চাই। এই আমার নদীর তটভূমি, প্লাবন অঞ্চল, পুকুর, নদী, খাল, এগুলো দখল করার জন্য যে নিয়ন্ত্রণ, অথবা অপরিকল্পিত ভবন বানাচ্ছে, অননুমোদিত ভবন বানাচ্ছে, এটার যে নিয়ন্ত্রণ, সমস্ত জায়গা বাদ দিয়ে রাজুক কর্মব্যস্ত ওই বড় লোকদের প্লট বানানো। এবং যখন আপনি একটা সংস্থাগুলি, যে সংস্থার দায়িত্ব মূলত নগরের পরিকল্পনা এবং নিয়ন্ত্রণ করা, তাকে এই কাজে ব্যবহার করবেন, আপনি এই নগরকে অবশ্যই আস্তাকুরের যাত্রায় দ্রুতায়ন করছেন। এবং সেই কারণে আবাসন সমস্যা ধীরে ধীরে এমন জায়গায় চলে যাচ্ছে, এটি একটি গণ বিপ্লবের জায়গায় পরিণত হবে। এবং সেই দিন আর দূরে নয়, যারা আমরা 20,000-25,000 টাকা স্কোয়ার ফিটের বাড়িতে বসবাস করে নিজেকে সেফ হ্যাভেন মনে করছি, যেখানে মানে পুকুর এবং নৌকা আছে, ধন্যবাদ আপনাকে, তারা কিন্তু আর সেফ হ্যাভেনে থাকবেন না। বরং অবস্থা এমন হতে পারে আমাদেরকে হয়তো পুরোটাই ভেঙে হাইতির মতো নতুন করে গড়ে তুলতে হতে পারে।
এবং এই যে যেটা আপনি বললেন যে 60% মতো লোক আমাদের হিসাবের মধ্যে নেই, গৃহনীতির মধ্যে নেই, বা যারা নগরকে সাজাতে তথাকথিতভাবে সাজাচ্ছে তাদের হিসাবের মধ্যে নেই, তো এই 60 ভাগ লোককে আপনি মানে সেবা দিবে না, তারা কেন এই নগরকে ভালোবাসবে এই শহরে থেকে? সত্যিকার অর্থে তারা এই নগরকে ভালোবাসে না, নিজের মনে করে না বলেই নগরীর উন্নয়ন কাম্য জায়গায় পৌঁছতে পারছে না। যাদের জন্য আপনি করছেন তারা আবার বিদেশকে নিজের ভূমি মনে করছে, সেকেন্ড হোম, থার্ড হোম, জি, ফার্স্ট হোম মনে করছে, মাঝখানে রয়ে যায় নিষ্পেষিত মধ্যবিত্ত। তার মানে হচ্ছে যে আসলে এই যে আমরা ঢাকা নিয়ে আলোচনা করলাম, নগর নিয়ে আলোচনা করলাম, এই শহরের জন্য এখনো কেউ নেই। সত্যিকার অর্থে এই শহরের জন্য অনেক মানুষ রয়েছে যারা নীরবে যাতনায় মরে যাচ্ছে, কিন্তু জ্বরের মানে এই তাদের শহরে কণ্ঠস্বর নাই। নাই। আচ্ছা, এবং নিয়ন্ত্রণ পরিচালনে যারা রয়েছে তারা নির্বিচারে পদদলিত করছে ওই আপামর মানুষগুলোকে। জনসাধারণের আশা আকাঙ্ক্ষা। সে কারণেই নগর ব্যবস্থা, নগর সরকার ব্যবস্থা ছাড়া, সত্যিকারের জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা ছাড়া এটা সম্ভব এবং না, সমন্বিত উদ্যোগ ছাড়া। সুষম বন্টনের মানসিকতায় আরবানিজম ছাড়া জি, আমাদের কোনো মুক্তি নাই। এবং যে কণ্ঠস্বরটা চাপা পড়ে আছে, ওই চাপা কণ্ঠস্বর থেকে যে শহরকে বলছে যে ভালোবাসি, সেই শব্দটা আমরা শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছি না, এবং শুনতে পাচ্ছি না বলেই প্যাট্রিক গিরিসের কথায় আবার শেষ করতে চাই, ঢাকাবাসী কি চায় ও প্রশ্নটি কান পেতে শুনতে হবে। ঢাকা তুমি কি চাও সেটিও কান পেতে শুনতে হবে। ঢাকা সমস্ত কিছু ভরাট হয়ে মরুভূমি হতে চায় না, জলের সাথে স্থলের একটা আনুপাতিক। হাইড্রো ইকোলজিক্যাল ভারসাম্যপূর্ণ একটি শহর ঢাকা হতে এইভাবে চায়। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন এতক্ষণ সময় সংলাপের সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সেই পর্যন্ত সবাই সুন্দর থাকুন, নিরাপদে থাকুন।